হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এএলপি এবং টেকনিশিয়ান 2023 কে টার্গেট করে ম্যাথ ক্লাস হচ্ছিল প্রিভিয়াস ইয়ারের এএলপি থেকেই। আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 8, যেখানে আমরা 13ই আগস্ট 2018 সেকেন্ড শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 7টি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হয়ে গেছে এএলপি টেকনিশিয়ানে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে তাহলে লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম অঙ্ক দেখো আজকে কি রয়েছে, যে একটা বৃত্তের অন্তর্গত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে ওই একই বৃত্তের অন্তর্গত একটি নিয়মিত ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে এখানে কি বলেছে, যে একটা বৃত্ত, তার ভিতরে একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ওই একই বৃত্তের ভিতরে একটা ষড়ভুজ আছে, তার ক্ষেত্রফল, তাদের মধ্যে রেশিও কত হবে। সেটা তো সেম, মানে বৃত্ত যেটা রয়েছে সেটা সেম। তা যদি আমি দেখো এটাকে যোগ করি, সেন্টার দিয়ে আসবে এটা, এটা আবার এরও তাই। যদি এই কর্ণ দুটোকে আমি যোগ করি তাহলে এটাও সেন্টার দিয়ে আসবে। এবার যেটা দেখো যোগ করলাম, এইটা হচ্ছে কি তার ব্যাসার্ধ বা ব্যাস। এবার এই ব্যাসার্ধটাকে যদি আমি আর ধরি, তাহলে দেখো বর্গক্ষেত্রের কর্ণটা হচ্ছে 2r, তাই না? কর্ণ মানে কি, যদি বর্গক্ষেত্রের বাহুটা এ হয় তাহলে কর্ণ হয় √2a বা a√2। তাহলে a√2 সমান হচ্ছে কি 2r। a√2 যদি 2r হয় তাহলে a কত, a হবে √2টার নিচে চলে যাবে, তাহলে হয়ে যাবে √2r। তাহলে আমাকে ক্ষেত্রফল যদি বর্গক্ষেত্রটা বার করি a স্কোয়ার, তাহলে a স্কোয়ার হবে √2r এর স্কোয়ার সমান হচ্ছে 2r স্কোয়ার। তাহলে এটা পেরোলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার এদিকে আছে ষড়ভুজ। ষড়ভুজেরও দেখো এখানে এটা তো ব্যাসার্ধ, যেটা আমি আর ধরেছিলাম, এইটাতে এই বৃত্তের ব্যাসার্ধ যা, ওই বৃত্তের ব্যাসার্ধ তাই, কারণ বৃত্ত দুটিতে একই আছে। বৃত্তর যেটা ব্যাসার্ধ আর, সেটা দেখো এখানে ষড়ভুজ কি করে, একটা রেগুলার বা একই, যেটাকে আমরা নিয়মিত ষড়ভুজ বলি বা হেক্সাগন, যেটা রেগুলার হেক্সাগন বলি, তার কি হয়, সেটি 6টি সমবাহু ত্রিভুজকে ভাগ করে বা ত্রিভুজে ভাগ হয়। দেখে নাও এখানে 6টা ত্রিভুজে ভাগ হয়েছে, 1 2 3। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহুটাই তো হচ্ছে আর না, যেটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আর স্কোয়ার। আর এখানে কটা আছে সেরকম ষড়ভুজ, সমবাহু ত্রিভুজ 6টা, তাহলে 6 ইন্টু, তাহলে হেক্সাগনের যেটা, যদি হেক্সাগনটা যদি নিয়মিত হয় বা সমবাহু হয়, তার বাহুগুলো যদি সব সমান হয়, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 ইন্টু √3/4 ইন্টু আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে এটা কি, যে বাহু বলতে পারো, এটা যেটা এখানে দেখতে পাচ্ছ আর আমাকে বৃত্তের ব্যাসার্ধ রয়েছে। তাহলে এখান থেকে কাটলে আমি পাচ্ছি এখানে 3, এখানে পাচ্ছি 2, তাহলে পাচ্ছি 3√3 আর স্কোয়ার বাই 2। তাহলে এইটা পেলাম আমি হেক্সাগনের ক্ষেত্রফল, আর এটা পেয়েছিলাম আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার এদের দুজনের মধ্যে রেশিও বার করতে বলেছে, যেটা আগে কোনটা আছে 2√2r স্কোয়ার যেটা, আর এদিকে রয়েছে 3√3r স্কোয়ার বাই 2 এটা। এই দুটোর মধ্যে রেশিও, তার প্রথমে আর স্কোয়ারকে আমি কেটে দিতে পারবো, আর 2 এদিকে আছে, এইদিকে 2কে হাঁটানোর জন্য আমি উভয়কে 2 দিয়ে গুণ করতে পারবো। তাহলে এখানে হয়ে যাবে 4, এখানে এই 2 2 কেটে যাবে, আর এখানে থাকছে 3√3। তাহলে আমাদের রেশিও হলো 4:3√3। অপশন সি এ রয়েছে সঠিক উত্তর। 2.3/5 এর বিপরীত হলো কি বা রেসিপ্রোকাল কি। ঠিক আছে, তাহলে এখানে পূর্ণ ভেঙে নেবো ফার্স্ট। 2.3/5কে 5 2 10 আর 3 13/5। তাহলে 13/5 এর বিপরীত কি হবে, 5/13। ওকে, সিম্পল, এটা অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। বাকিগুলো যেগুলো রয়েছে দেখো সেগুলো ভুল আছে। বহুপদী বা পলিনোমিয়াল সমীকরণে x² - ax + b তে যদি 0 3 এবং 4 হয়, তাহলে a এবং b যথাক্রমে সমান হবে কিসের সাথে। তাহলে এই একটা সমীকরণ দিয়েছে x² - ax + b, যার দুটি বীজ হচ্ছে 3 এবং 4। দুটি বীজ 3 এবং 4 বলতে x এর মান 3 অথবা 4। তাই 3 দিয়ে যদি এবার বসায়, তাহলে পাচ্ছি এখানে 3a² - a × 3 + b সমান 0 হয়। তাহলে এখান থেকে পাচ্ছি 9 - 3a + b সমান 0, বা আমি লিখতে পারি 3a - b সমান 9। এইখান থেকে আমি এই সমীকরণটা পেলাম।
দ্বিতীয়তে কি বলছে, বি যদি 4 হয় মানে এক্স এর ভ্যালু 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস এ ইন্টু 4 প্লাস বি সমান 0, যেখান থেকে আমি পাচ্ছি 16 মাইনাস 4a প্লাস বি সমান 0 বা 4a মাইনাস বি সমান 16। তাহলে এটা পাচ্ছি আমি দ্বিতীয়টা থেকে। এটা মেথডিক্যালি বলছি আমি একদম, ঠিক আছে। তাহলে এখানে দ্বিতীয়টা থেকে যদি প্রথমটাকে বিয়োগ করে দিই, অর্থাৎ 4a মাইনাস বি সমান 16 থেকে 3a মাইনাস বি সমান 9, এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে বি বি কেটে যাবে, এখানে পড়ে থাকবে এ সমান, এখান থেকে পড়ে থাকছে 7, তাহলে এর ভ্যালু হচ্ছে 7। দেখো এর ভ্যালু বা এর জায়গায় 7 মাত্র অপশন ডি তেই রয়েছে, তাহলে বুঝতে পারছো সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। বি এর মান আমি আর নাও বার করতে পারি, বার করলেও 12 অবশ্যই আসবে। ওকে, ছাত্ররা একটি সারিতে বসে আছে যেখানে এক্স এর অবস্থান বাঁ দিক থেকে 17তম এবং ওয়াই এর ডান দিক থেকে 14তম। যদি তারা তাদের স্থান পরিবর্তন করে তাহলে এক্স এর অবস্থান বাঁ দিক থেকে 7তম হবে। সারিতে কতজন ছাত্র রয়েছে? অর্থাৎ এখানে একটা সারি আছে যা এক্স এর মান হচ্ছে বাঁ দিক থেকে গেলে 17 নম্বরে রয়েছে এক্স, আবার ডান দিক থেকে এলে 14 নম্বরে রয়েছে ওয়াই। এবার যদি তারা স্থান পরিবর্তন করে, অর্থাৎ ওয়াই যদি এখানে চলে যায়, এক্স যদি এখানে চলে আসে, তাহলে এক্স এখানে অবস্থান করছে আর ওয়াই এখানে অবস্থান করছে, তখন এক্স এর অবস্থান বাঁ দিক থেকে 7 হবে, অর্থাৎ এই দিক থেকে গেলে এর নাম্বার হচ্ছে 7। তাহলে দেখো এই সেম অবস্থানের জন্যই তো না, এই একই অবস্থানে কি হয়েছিল, বাঁ দিক থেকে যখন ডান দিক থেকে ধরেছিল তখন 14 নম্বরে ছিল, আর ডান দিক থেকে যখন যাচ্ছি তখন 7 নম্বরে আসছে। তাহলে একই অবস্থানে যদি দুই দিক থেকে আমি ভ্যালু পেয়ে যাই বা অবস্থান জেনে যাই, তাহলে আমি মোট সারিতে কতজন আছে বার করতে পারবো কিভাবে, সেই অবস্থানের ভ্যালু দুটি অর্থাৎ 14 যোগ 7 করে দেবো। তার যেহেতু একটাই অবস্থানকে দুবার কাউন্ট করেছি আমি, তাই এখানে 1কে বাদ দিয়ে দিতে হয়, তাহলে 21 মাইনাস 1 সমান 20 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। সারিতে ছাত্র ছিল 20 জন। শুরুতে একটি ময়দা মাখায় চিনি আর ময়দার অনুপাত ছিল 2:7। 9 কিলোগ্রাম ময়দা মাখায় জন আরো চিনি যোগ করে চিনি আর ময়দার অনুপাত 2:5 নিয়ে আসে। জন পরে কতটা চিনি যোগ করেছিল? প্রথমে কি ছিল, 9 কিলোগ্রাম ময়দা মাখা হয়েছিল যাতে 2:7 রেশিওতে চিনি আর ময়দা ছিল। তাহলে 9 কেজি মাখাতে চিনি কত ছিল? দেখো এখানে 2 আর 7 9 এর আসছে, তাহলে আমি সরাসরি বলে দিতে পারি চিনি ছিল 2 কেজি আর ময়দা ছিল 7 কেজি। ঠিক, টোটাল দেখো 9 কেজি হয়ে গেল, রেশিও 2:7 হয়ে গেল। এবার এখানে আমি কিছুটা চিনি যোগ করছি, জানি না কতটা চিনি যোগ করছি, ধরে নিলাম আমি এক্স কেজি চিনি যোগ করছি, তাহলে চিনিটা হয়ে গেল এত, আর ময়দা তো সেমই আছে 7, তখন তাদের রেশিও বলছে 2/5 হয়ে যাচ্ছে বা 2:5 হয়ে যাচ্ছে। তাহলে এটা আসবে আমাদের সমীকরণ, এটাকে আমি ক্যালকুলেট করে নেবো। কি রয়েছে এখানে, 5 2 10 প্লাস 5x সমান 7 2 14, বা 5x সমান 10 দিকে বাদ হয়ে যাবে মানে 4, বা x ভ্যালু হচ্ছে 4/5 কেজি। এবার 4/5 কেজি যদি হয়, সেটাকে আমি দেখো এখানে গ্রামে অপশন যেহেতু রয়েছে, তাই আমি গ্রামে কনভার্ট করে নেবো। 4 কেজি মানে হচ্ছে 4000 গ্রাম বাই 5 সমান হচ্ছে 800 গ্রাম। অপশন বি তে রয়েছে সঠিক অ্যান্সার। তাহলে পরে সে 800 গ্রাম চিনি মিশিয়েছিল বা যোগ করেছিল। একটি সপ্তাহে ঘড়ির দুটি কাঁটায় একই স্থানে কতবার মিলিত হয়? অর্থাৎ একটা ঘড়িতে আমরা দেখেছি যখন 12টা বাজে সম্পূর্ণরূপে, তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একসাথে অবস্থান করে। শুধু 12টা বাজার সময় নয়, প্রত্যেকটা ঘন্টাতেই একবার না একবার এরকম থাকে যখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা একসাথে আসে। যেমন তুমি বলতে পারো কোন প্রত্যেকটা, যেমন 12টার ক্ষেত্রে সেটা যখন পার্টি একদম ফিক্স 12টা হয় তখনই ঘড়ি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একসাথে আসে, কিন্তু বাকি একটার মানে 12টা থেকে 1টার মাঝে একবার, 1টা থেকে 2টোর মাঝে একবার, 2টো থেকে 3টের মাঝে একবার, হয়তো পার্টিকুলার কোনো একটা ফিক্সড টাইমে আছে অবশ্যই, সেই টাইমে তারা কিন্তু একে অপরের সাথে মিশবে। অর্থাৎ দিনে হয় 24টি ঘন্টা, এবং 24টি ঘন্টাতে সেই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা 24 বার মিলিত হয়, আবার 24 বার একে অপরের
বা ওপরে অবস্থান করে। তাহলে দিনে যদি 24 বার হয়, তার সপ্তাহে বলেছে কতবার হবে, সপ্তাহে বলতে 7 দিন, তার 7 দিনে 24 বার করে 7 গুণিত 24 করে দেবে, তাহলে 168 ইজ দ্য অ্যান্সার। আমাদের কি হচ্ছে, তাহলে সপ্তাহে সেটি 168 বার একই স্থানে মিলিত হবে। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। মনে রাখবে এটা যে প্রতি ঘন্টাতেই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একবার করে একে অপরের উপরে আসে, ঠিক আছে। এবং 12টার ক্ষেত্রে সেটা একদম 12টা যখন বাজে তখনই হয়, আর বাকিগুলোর ক্ষেত্রে তার মাঝখানে কোনো এক সময় হয়, কিন্তু প্রত্যেক ঘন্টায় একবার একবার এটা হবেই। এবং সেই ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা ঘন্টায় একবার হচ্ছে, তাহলে 24 ঘন্টায় হবে 24 বার, তার 7 দিনে হবে 7 × 24 বার, মানে হচ্ছে 168 বার। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক, এই অঙ্কটা একটু দেখো, ভালো করে পড়তে হবে অঙ্কটাকে। যে পিটার এ শহরে এবং পল বি শহরে বাস করে, তারা একে অপরের দিকে একই সময়ে একই রাস্তা অনুসরণ করে তাদের যাত্রা শুরু করে। যাত্রাপথে তাদের কোথাও দেখা হয় এবং তারা তাদের যাত্রা চালিয়ে যায়। পলের সাথে দেখা হওয়ার পর পিটার তার গন্তব্যস্থলে পৌঁছাতে 13.5 ঘন্টা সময় লাগে এবং পলের পিটারের শহরে পৌঁছাতে 6 ঘন্টা সময় লাগে। যদি পিটার 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা করে, তাহলে পলের গতিবেগ কত? অঙ্কটা ভালো করে দুবার পড়ো, তারপর তুমি অঙ্কটাকে যাবে ক্যালকুলেশনের দিকে। কি বলেছে এখানে, যে পিটার এবং পল দুজন দুটি শহরে থাকে। একটা শহর হচ্ছে এ শহর, একটা শহর হচ্ছে বি শহর, একে অপরের থেকে দূরে। এবং পিটার থাকে এখানে আর পল থাকে এই শহরে। এবার তারা একে অপরের দিকে মুভ করছে, মুভ করতে করতে তাদের ধরে নাও একটা এখানে দেখা হলো। দেখা হওয়ার পর, দেখা হলো কখন জানি না আমি, ধরে নাও টি টাইম পর, টি সময় পর, তাহলে দেখা তো হবে না কোন এক সময়, টি সময় পর। তাই টি সময় কি হলো, পিটারও টি সময় এলো এতটা রাস্তা, আবার পলও টি সময় গেল এতটা রাস্তা, নিয়ে তাদের দেখা হলো। এবং তারপরের যে বাকি রাস্তাটা, অর্থাৎ এখান থেকে এই রাস্তাটা পিটারের টাইম লাগলো 13.5 আওয়ার্স, আবার এখান থেকে এই রাস্তাটা পলের সময় লাগলো 6 ঘন্টা। এবার পলের গতিবেগ আমি জানি না, কিন্তু পিটারের গতিবেগ জানি 30, ঠিক আছে। পিটারের গতি অর্থাৎ তার যে 13.5 ঘন্টা যাচ্ছে, মানে আমি এখান থেকে এই দূরত্বটা আমি বার করতে পারবো, কিন্তু এই দিকটা আমি জানি না। তাহলে ধরে যদি নিই যে টি সময় পর তাদের দেখা হয়েছিল, তাহলে প্রথমে যে পথটা দেখো টি সময় গেছিল পল, অর্থাৎ এখান থেকে এত দূর পথ, সেই পথটাতেই পিটারের সময় লেগেছে 13.5 ঘন্টা 30 কিলোমিটার বেগে। বলতে পারছি না আমি। তাই টি ধরে নাও এবার পলের গতিবেগ হচ্ছে, বা পলের গতিবেগ যেটা আমাকে বার করতে দিয়েছে, পলের গতিবেগ ধরে নাও এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে যে টি ঘন্টাতে গেছে টি এক্স কিলোমিটার, সেটাই হচ্ছে দেখো এ গেছে 13.5 ইন্টু 30 kmph, সে 13.5 ঘন্টায় গেছে এটা। এবার আমাকে বার করতে কোনটা বলেছে, পলের গতিবেগ বার করতে বলেছে, মানে এক্স আমাকে বার করতে হবে। তাহলে এখানে টি ইকুয়াল টু লিখে রাখবো, টি ইকুয়াল টু হচ্ছে এখানে 13.5কে 30 দিয়ে গুণ, 13.5কে 30 দিয়ে গুণ করলে আমি কত পাবো, 405। তাহলে 405 বাই এক্স, এটা আমি লিখে রাখলাম এখান থেকে। এবার ঠিক একই রকম ভাবে দেখো, পিটার যে রাস্তাটা এখানে টি সময় এসছিল, পিটার টি সময় এসেছিল কত, টি ইন্টু 30, তার গতিবেগ তো জানি আমি এত কিলোমিটার। সেই রাস্তাটাই পরে পল 6 ঘন্টায় অতিক্রম করেছে, তাহলে পল সেই রাস্তাটাই গেছে 6 ঘন্টায়, অর্থাৎ 6 ইন্টু এক্স। তাহলে আমি বলতে পারি যে 6x সমান টি ইন্টু 30, বা এদিকে কেটে দিতে পারো 5, বা 5t ইকুয়াল টু এক্স, বা টি ইকুয়াল টু এক্স বাই 5। দুটোতেই দেখো আমি এক্স টি এর ভ্যালু পেয়ে গেলাম না, সেই দুটো হচ্ছে সমান, অর্থাৎ 405 বাই এক্স সমান এক্স বাই 5, যেখান থেকে আমি পাচ্ছি এক্স স্কোয়ার সমান 405 গুণিত 5, বা এক্স সমান আন্ডাররুট 405 গুণিত 5। এখান থেকে 405কে আমি এইভাবে লিখতে পারি ভেঙে, 81 গুণিত 5 গুণিত 5, এবার দুটো 5 থেকে একটা 5, আর 81 থেকে 9, তাহলে 9 গুণিত 5 সমান হচ্ছে 45।
তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 45, যেটা আমাকে বার করতে দিয়েছিল পলের গতিবেগ, যেটা আমি ধরেছিলাম এক্স, তাহলে তার গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পারলে, যদি না বুঝতে পেরে থাকো আরেকবার রিপিট দেখে নাও। 1000 টাকা 3 বছরে বেড়ে হয় 1331 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি হারে, তাহলে 1 বছরের সুদের হার কত? এটা মনে হয় না তোমাদের অঙ্ক কাউকে করতে হবে বলে আমরা চোখ বন্ধ করে অ্যান্সার করে আসতে পারবো 10%। এবার যদি থাকো কেউ যে বুঝতে পারলে না, তাদের জন্য বলে দিই, যেমন এখানে পি হচ্ছে 1000, মানে 1000 ইন্টু 1 প্লাস আর হচ্ছে বার করতে হবে আমাকে, আর বাই 100 ইন্টু এন যেটা হচ্ছে কিউব সমান হচ্ছে 1331। ওকে, তাহলে এটা আমাকে ফর্মুলা আমাকে আর ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে 1 প্লাস আর বাই 100 এর কিউব সমান আমি এখানে 1331 বাই 1000 করতে পারি, 1000টাকে এদিকে বাই নিয়ে এসে, বা এখানে 1 প্লাস আর বাই 100 সমান এখানে আমি এটাকেও লিখতে পারি, সরি কিউব, 11/10 এর কিউব। দুটো থেকে কিউব হাটিয়ে দাও, তাহলে 1 প্লাস আর বাই 100 সমান 11/10। ঠিক এখান থেকে আমি পাচ্ছি 100 প্লাস আর বাই 100 সমান 11/10। 10 থেকে এটা 10 দিয়ে কেটে যাবে, তাহলে 100 প্লাস আর সমান 110, আর সমান 110 মাইনাস 100 সমান 10%। ঠিক আছে, এটা হচ্ছে মেথডিক্যালি, আর এটা মুখে মুখে করে নিতে পারবে। একে তুমি কিউব করে দিতে পারবে, কারণ দুটোই কিউব নাম্বার দেখো, ঘন সংখ্যা, মানে এ হচ্ছে 10 এর কিউব, এ হচ্ছে 11 এর কিউব, মানে এটা হচ্ছে আসল 1 বছরের, এটা হচ্ছে সুদ সুদে আসলে, অর্থাৎ যদি আসল হয় 10 টাকা আর সুদ আসল হয় 11 টাকা, তাহলে 1 টাকা সুদ হচ্ছে 10 টাকায় 1 টাকা সুদ, মানে পার্সেন্টেজ হলে 10%। বা এইভাবে আমরা মুখে মুখে করতে পারি, বা এই অঙ্কটাকে এতবার করেছি যে করার প্রয়োজনই পড়বে না। অপশন সি চলে আসবে সঠিক উত্তর, 10%। নেক্সট, 5 মিটার উচ্চ একটি প্ল্যাটফর্মের শীর্ষ থেকে একটি টাওয়ারের উন্নতি কোণ 30 ডিগ্রি। যদি টাওয়ারটি থেকে 40√3 মিটার দূরে প্ল্যাটফর্মটি স্থাপিত হয়, তাহলে টাওয়ারটি কতটা লম্বা হবে? কি বলছে, একটা 5 মিটার উঁচু একটা প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্ম থেকে ধরে নাও দূরে এখানে একটা টাওয়ার আছে, যে টাওয়ারটার উন্নতি কোণ 30 ডিগ্রি, যদি এটা 30 ডিগ্রি হলো না, এটা হচ্ছে 5 মিটার। টাওয়ারটি থেকে প্ল্যাটফর্মটির দূরত্ব হচ্ছে, যদি আমি প্ল্যাটফর্মটাকে এখানে ধরা রাখি, আমি এরকম লিখে দিলাম, যাই হোক 40√3 মিটার, তাহলে আমাকে টাওয়ারের হাইট কত সেটা বার করতে হবে। ধরে নিলাম সেটা ক্যাপিটাল এইচ। ক্যাপিটাল এইচ যদি হয়, দেখো এই অংশটা যেটা প্ল্যাটফর্মের হাইট সেটা 5, তাহলে আমি এই অংশটুকু বার করলেই হবে, যেটাকে আমি স্মল এইচ ধরে নিই। আর এটা যেহেতু 40√3 রয়েছে, তাহলে এটাও 40√3 হবে, 40√3। এবার ওপরে দেখো একটা আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি, যেটার আমি ভূমি জানি 40√3 আর লম্ব হচ্ছে এইচ ধরেছি আমি, তাহলে আমি বলতে পারি যে tan 30 ডিগ্রি ইকুয়াল টু এইচ বাই 40√3। tan থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব বাই ভূমি, সরি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এইচ বাই 40√3 ইকুয়াল টু tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, এদিকে √3 এদিকে √3 কেটে গেল, তাহলে এইচ ইকুয়াল টু 40 মিটার। তাহলে এইচ এর ভ্যালু পেয়ে গেলাম 40 মিটার। তাহলে ক্যাপিটাল এইচ কত হবে, তার নিচে শুধু 5টা যোগ হবে, যেটা প্ল্যাটফর্মের হাইট রয়েছে, অর্থাৎ এইচ ইকুয়াল টু হচ্ছে 40 প্লাস 5 ইকুয়াল টু 45 মিটার। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। 250-এর 38% হলো কত? 250-এর 38%, সিম্পল, 250 গণিত 38/100। 25 দিয়ে কেটে যাবে, 25 10-এ এটা 25 4-এ, এবার 4কে 2 দিয়ে 2, এখানে 19, আর এই 2 দিয়ে এটাকে কাটবে 5, তাহলে 5 19 হচ্ছে 95। অপশন এতে রয়েছে সঠিক উত্তর। 36, 72 এবং 126-এর গসাগু কত? দেখো এইগুলোতে এমন যেগুলো সহজ থাকবে তোমাকে সেখানে টাইম বাঁচাতে হবে, অর্থাৎ এই যে সহজ সহজ অঙ্ক রয়েছে তুমি এখানে বেশি সময় ব্যয় করলে কিন্তু হবে না। তো একটা দুটো অঙ্ক থাকবে যেটা তোমার টাইম বা নেবে, ঠিক আছে? তো সেই অঙ্কগুলোকে তুমি টাইম দিতে তখন পারবে যখন যেগুলো সহজ থাকবে সেগুলোকে তুমি দ্রুত করে নেবে। তো যেমন এই অঙ্কগুলো তুমি যদি এখানে গসাগু বসে বসে করতে যাও, তাহলে তো সময় নষ্ট হবেই। তাহলে যেমন এখানে প্রথম দুটো যাতে রয়েছে দেখো 36 2 72, মানে এই দুটোর গসাগু তো 36 হবে, সেটা আমি পেয়ে গেলাম। এবার 36 আর এখানে 126, এই দুটোর মধ্যে আমাকে করতে হবে জাস্ট। 36কে দিয়ে কি 126কে বিভাজ্য? 126 দিয়ে বিভাজ্য নয়, কিন্তু তাহলে দেখো 36 দিয়ে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি আমি এখানে?
36 3 90 আর 108 108 পাচ্ছি, তাহলে 126 তো হচ্ছে না। কিন্তু দেখো তাহলে এখানে 36টা বাদ দেওয়ার পর যে সংখ্যাটা কোনটা রয়েছে বড়, 18 রয়েছে, 18 2 36, এখানে 5 18 90, 7 18 এবং 126-এ চলে যাবে, তাহলে 18 হয়ে যাবে। অ্যান্সার অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। এগুলো মুখে মুখে করতে হবে তোমাদেরকে, বসে বসে তুমি যদি এখানে আবার এরকম ভাবে গসাগু করতে বসো 36 72 126 নিয়ে পরীক্ষা শেষে বলবে সময় পাওনি, অঙ্ক করতে গিয়ে সময় চলে গেছে, তাহলে কিন্তু হবে না। নেক্সট রয়েছে কি, যে 12 নম্বরে একটা সমীকরণ বা সরল দিয়েছে করতে। প্রথমে এটাকে সিম্পলি একদম কাজ করতে থাকবে ভিতর থেকে, যেমন এখানে হয়ে যাবে কি 7 + 2, তাই তো, মানে এখান থেকে পেয়ে যাচ্ছি 9। এখানে কি পাবো, এখানে হচ্ছে যাবে +3, এখানে -5, গুণ করলে হয়ে যাবে -15, মাইনাস -15, তাহলে এখানে 19 -15, এখান থেকে পাচ্ছি 4, 4-এর সাথে -4 গুণ হবে মানে -16, এইদিকে পাচ্ছি 9, 9 36 থেকে 9 ভাগ যাবে মানে 4 হবে, 4-কে -8 দিয়ে গুণ হয় -32, তাহলে এদিকে থাকবে -32, এদিকে থাকবে ভাগ -16, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, 16 2 32, তাহলে +2 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। এইভাবেই করবে পরীক্ষায়, পুরো লিখবে না, কারণ এগুলো লেখা মানেই সময় নষ্ট করা। নেক্সট রয়েছে নিম্নলিখিতটি সমাধান করুন। এটাও তাই, প্রথমে সবার আগে কি হবে, এখানে ভাগ হবে, এখানে ভাগ হলে হয়ে যাবে -4, মাইনাস ভালো রয়েছে যেহেতু, তাই -4 × 8 হয়ে যাবে -32, গুণ করলে -32, আর এখানে রয়েছে +20, তাহলে এখান থেকে পাচ্ছি -12, তাহলে 24 ডিভাইডেড বাই -12 ইকুয়াল টু হচ্ছে -2, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। এবার রয়েছে 19 × 23 সমান 437, তাহলে 190 × 0.023 এর ভ্যালু কত। দেখো 437 তো গুণফল, সেটা আমি এখানে দেখতে পেয়ে যাচ্ছি সবই। তাহলে এখানে কি হচ্ছে, দশমিক কিচ্ছু ছিল না, কিন্তু এখানে কি এসছে, দশমিকের আগে 3টে এসছে, বা দশমিকের পর 3টে সংখ্যা আছে, এখানে একটা এক্সট্রা শূন্য এসছে, মানে দুটো ধরে নাও। তাই মানে যদি এখানে দেখো -3 আর এখানে +1 হয়েছে, তাহলে আলটিমেটলি -2 হবে, অর্থাৎ দুটো ঘর আগে দশমিক বসবে, তাহলে 437-এর দুটো ঘর আগে যদি দশমিক বসিয়ে দাও, তাহলে 4.37 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। তুমি চাইলে এটাকে এইভাবে করতে পারো যে 190 × 23/1000, তাহলে এখানে 0 0 কাটবে, তাহলে ওপরে পড়ে থাকছে 19 × 23/100, 19 × 23 এর ভ্যালু তুমি জানো 437, এটা হচ্ছে 437/100 সমান হচ্ছে 4.37, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সংখ্যার গুণফল 0.324, সেগুলির মধ্যে একটি 1.2 হলে অন্য সংখ্যাটি কত। অর্থাৎ দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে, তাহলে একটা সংখ্যা যদি দিয়ে থাকে তাহলে সেই সংখ্যা দিয়ে আমি ভাগ করে দিলে আমি আনসার পেয়ে যাব। অর্থাৎ 0.324 কে আমি 1.2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এবার এখানে আমি আনসার দেখতে পাচ্ছি আলাদা আলাদা তো নেই না, সবগুলোতেই 2 আর 7 দিয়ে আছে, মানে আমি জানি যে এটা 87 হবে। তাহলে এবার আমি দশমিকের হিসাব করে তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করব। এখানে দশমিক আছে 3টে, এখানে দশমিক আছে 1টা, তাই 3 থেকে 1 বাদ দিলে আমি থাকছে 2টো, অর্থাৎ 27-এর আর দুটো ঘর আগে দশমিক বসে যাবে, তাই 27 যদি হয় দুটো ঘর আগে দশমিক বসে 0.27, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 2 বছর ধরে বার্ষিক 3% সরল সুদে 2250-এর মোট সুদ কত। ঠিক আছে, 2 বছর ধরে বার্ষিক 3% সুদে, তাহলে এখানে সরল সুদ বলেছে, তাই 2 বছরে 3% হারে সুদ কত হবে, 2 × 3% মানে হচ্ছে 6%, তাহলে 2250 টাকা 6% সুদ কত সেটা আমি পেয়ে যাচ্ছি, তাহলে 2250 × 6/100, এটাকে 25 দিয়ে কেটে দাও, 25 90 হয়ে যাবে, এটা 25 4 হয়ে যাবে, 4 কে এটা 2 দিয়ে 2 রাখো, এখানে 3, এই 2 দিয়ে এটাকে কেটে দাও 45, তাহলে 45-কে 3 দিয়ে গুণ করে দাও 135, তাহলে 135 টাকা সুদ হবে, অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, sec θ + tan θ = 4, তাহলে sec θ - tan θ এর ভ্যালু কত। এখানে যে ফর্মুলাটা আমাদের ইউজ হবে সেটা হচ্ছে sec স্কয়ার θ - tan স্কয়ার θ সমান 1। তাহলে sec স্কয়ার θ - tan স্কয়ার θ, এখানে আমি a স্কয়ার - b স্কয়ার ফর্মুলা লিখতে পারি, যেখানে লিখতে পারি এটাকে sec θ + tan θ ইনটু sec θ - tan θ সমান 1। এবার এখানে দেখো প্লাসের ভ্যালু আমাকে 4 দিয়ে দিয়েছে, তাহলে 4 × sec θ - tan θ = 1 লিখতে পারি, বা sec θ - tan θ = 1/4 সমান হবে 0.25, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি 3x² - ax + 6 = ax² + 2x + 2 শুধুমাত্র একটি
সমাধান থাকে বা পুনরাবৃত্ত সমাধান দুটি একই উত্তর বীজ হয়, তাহলে এর ইতিবাচক পূর্ণ সংখ্যা সমাধান করো। ইতিবাচক বলেছে মানে পজিটিভ। তাহলে এখানে দেওয়া আছে যে সমীকরণটা, সেটা হচ্ছে 3x² মাইনাস ax প্লাস 6 সমান ax স্কোয়ার প্লাস 2x প্লাস 2। এখান থেকে আমি কি পাচ্ছি, যদি এটা নিয়ে আসি 3x² মাইনাস ax স্কোয়ার মাইনাস ax মাইনাস 2x প্লাস 6 মাইনাস 2 সমান 0 করতে পারি। এখান থেকে আমি লিখতে পারি 3 মাইনাস a কমন নিতে পারি, সরি x স্কোয়ার কমন নিতে পারি। এখান থেকেও আমি মাইনাস a প্লাস 2কে আলাদা করে নিতে পারি x কমন নিয়ে, আর এখান থেকে পাচ্ছি প্লাস 4 সমান 0। তাহলে এখান থেকে দেখো এইটা হয়ে গেল a, এইটা হবে b, আর এইটা হবে c। আমরা জানি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c হলে এটা হয়। তো এবার যদি রিপিটেড থাকে বীজ হয়, তাহলে যেটা ফর্মুলা সেটা হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac সমান হচ্ছে 0। এটা হয় b স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 হয় যদি রিপিটেড 0 হয়, অর্থাৎ 0টা যদি রিপিট হয়, একই যদি বীজ থাকে, অর্থাৎ একটাই বীজ দুবার যদি আসে। ঠিক, তাহলে এখান থেকে আমি করতে পারি b হচ্ছে কি a প্লাস 2, তাহলে a প্লাস 2 a স্কোয়ার মাইনাস 4 ইন্টু a কি আছে, a আছে 3 মাইনাস a, c কি আছে 4 সমান 0 বলতে পারি। তাহলে এখান থেকে কি আসবে, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস 4 4 16, 16 3 48 মাইনাস 16 মাইনাস a মানে প্লাস 16a সমান 0। ওকে, তাহলে এখান থেকে আমি পিক পাচ্ছি যে a স্কোয়ার প্লাস 4a আর এদিকে প্লাস 16a, তাহলে পাচ্ছি প্লাস 20a, তাই তো। আর এদিকে মাইনাস 48 আর প্লাস 4 মানে এখানে পাচ্ছি প্লাস 44, সরি মাইনাস 44 সমান 0। এবার এটাকে দ্বিঘাত সমীকরণে আমি একটা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমি ক্যালকুলেট করতে পারবো যে a স্কোয়ার প্লাস 22a মাইনাস 2a মাইনাস 44 সমান 0। এখান থেকে আমি বীজকে আমি আন্দাজ করে নেবো, একটা হচ্ছে হবে a প্লাস 22 আর একটা হবে a মাইনাস 2। তাহলে a প্লাস 22 যদি হয়, এর সমান যদি 0 হয়, তাহলে এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হবে মাইনাস 22, আর a মাইনাস 2 সমান যদি 0 হয়, তাহলে এর ভ্যালু হবে প্লাস 2। আমাকে এখানে ইতিবাচক মান নিতে বলেছে, তাহলে এর মান হবে 2। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, তিনটি সংখ্যার গড় হলো 6, প্রথম দুটির গড় 5 এবং শেষ দুটির গড় হলো 8। সংখ্যা তিনটি কি কি? তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে 6, মানে টোটাল কত? টোটাল হচ্ছে 6 গুণিত 3 সমান হচ্ছে 18। এবার প্রথম দুটির গড় বলেছে 5, তাহলে ফার্স্ট 2 এর টোটাল কত? ফার্স্ট 2 এর টোটাল হচ্ছে 5 গুণিত 2 সমান হচ্ছে 10। তাহলে সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে থার্ড নাম্বারকে আমি পেয়ে যাব, তাহলে থার্ড হচ্ছে 8। এবার শেষ দুটির গড় বলে দিয়েছে 8, তাহলে শেষ দুটির টোটাল কত? তাহলে লাস্ট 2 এর টোটাল কত? 8 গুণিত 2 সমান 16। সেখান থেকে যদি থার্ডকে আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি সেকেন্ড পেয়ে যাব, তাহলে সেকেন্ড সমানও হয়ে যাচ্ছে 8। তাহলে থার্ড আর সেকেন্ড দুটোই 8 8, তাহলে সেটা দেখো একটাই অপশনে রয়েছে, অপশন এ তে, আমি এটাকে সঠিক করতে দিতে পারি। বা এখান থেকে তিনটে টোটাল আমি পেয়েছি 18, আর লাস্ট দুটো পেয়েছি 16, সেটাকে বাদ দিয়ে ফার্স্ট সেটাকে আমি 12 করে নিতে পারি, যেটা পাবো 2। তাহলে 288 ইজ দা আমাদের সংখ্যাগুলো 2 8 আর 8, অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি ভালভ পি এবং বি একটি তেলের কূপ ভরতে যথাক্রমে 37.12 মিনিট এবং 45 মিনিট সময় নেয়। দুটি ভালভই খোলা ছিল, ঠিক আছে, দুটি ভালভই খোলা ছিল। তৈলকূপটি মাত্র 38 মিনিট 30 মিনিটে ভরে যাবে যদি ভালভ বি কে এত মিনিট পর বন্ধ করে দেওয়া হয়। তাহলে সেই কত মিনিট পর বি কে বন্ধ করতে হবে সেটা আমাকে বার করতে বলেছে। কি হচ্ছে এখানে, পি যে ভালভ সে 37.12 ঘন্টায় ভরতে পারে, মিনিটে ভরতে পারে, আর বি যে 45 মিনিটে ভরতে পারে। এবার আলটিমেটলি ভর্তি হয়ে যাচ্ছে 30 মিনিট পর, কারণ সেখানে বি কে বন্ধ করে দিচ্ছি কিছুক্ষণ পর। তো সেই কিছুক্ষণটা কত সেটা আমাকে বার করতে। তাহলে এখান থেকে আমি এটাকে পূর্ণ ভেঙে নেবো, তাহলে পাচ্ছি 75/2, আর এটা আছে 45। তাহলে এবার 75/2 আর 45-এর এলসিএম করবো। 75 45-এর এলসিএম করলে 450 পাবো। 450/2 মানে 225 লিখতে পারি। 225 হলে এ করবে কবার, এ করবে 6 ইউনিট, 225কে যদি ভাগ করে রেখে দিয়ে, আর এ করবে আমার 5 ইউনিট। ওকে, তাহলে কি করছে, পি করছে 6 ইউনিট আর এ করছে 5 ইউনিট। এবার দেখো যেহেতু 30 মিনিটে খালি ভর্তি হচ্ছে বলছে,
পি তো 30 মিনিটই কাজ করছে না, বি কে বন্ধ করছি, তাহলে পি 30 মিনিটে করছে কত, 30 মিনিটে করছে 30 গুণিত 6 সমান 180 ইউনিট। তাহলে বাকি থাকছে বা রিমেনিং কত থাকছে বা বাকি কত থাকছে, বাকি থাকছে 225 মাইনাস 180 সমান 45 ইউনিট। সেই 45 ইউনিট কাজটা তো কে করছে, বি কে দিয়ে করাচ্ছি, তাহলে বি এর 45 ইউনিট কাজটা করতে সময় কত লাগবে, প্রতি ঘন্টায় করছে সে 5 ইউনিট করে, সরি প্রতি মিনিটে, তাহলে 5 দিয়ে ভাগ মানে 9 মিনিট টাইম লাগবে তার। তাহলে তাকে আমি নিশ্চয়ই 9 মিনিট পর বন্ধ করে দিয়েছিলাম, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। তো এই হচ্ছে তোমাদের 13/8/2018 সেকেন্ড শিফটের অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর